হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আশা করছি গল্পটি আপনাদের একটা ভুতুড়ে ফিল দিবে এবং আপনাদের যে লক্ষ্যে গল্পটি শোনা, আশা করছি আপনাদের লক্ষ্যটি অবশ্যই পরিপূর্ণ হবে। তাই বন্ধুরা, কথা আর বাড়াবো না, প্রতিদিনের মতো আজ চলে যাব মূল গল্পে। আজকের গল্পের নাম হলো অশরীর। গল্পটি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গুছে এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে আছে কাজ করা, দেখাশোনা করার জন্য? আমি আপাতত তুমি ছাড়া এই বাড়িতে আর কে আছে কাজ করার, দেখাশোনা করার জন্য? আমি আপাতত কোয়ার্টারের কেয়ারটেকারের ভূমিকা পালন করেছি। চম্পা আর গোল এই বাড়িতে ছেড়ে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্না বান্না করে দেয়। তবে রাতে কেউ থাকে না। তো আমরা কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরের কিছু ঘর আছে, সেখানে আমরা থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থাটা করেছিলেন। ঠিক আছে, আমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকবে না কেন? অবশ্যই আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল যা তুমি ফোন করে জানতে পারবো? হ্যাঁ স্যার, আছে। তবে বুঝতে তো পারছেন, গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালো টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে আবার খাবার কিনে নিয়ে আসতাম। আসার পথে অনি বলল, আরে অত কি চিন্তা কিসে? সে তো বলেছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ হবে তো? হ্যাঁ, আমি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচে ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে এসে দোতলায়। পুরোনো দিনের জমিদারদের বাড়ির গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো, তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন। পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এ ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনের মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছে। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা, তার সাথে বালিশ, ফুল বালিশ সব আছে। ঝাড়বাতিটা চলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুম থেকে এক
এক এক করে সবাই ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে নিজের ছিটকিনি খুললেন। কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিয় বেরিয়ে এসেছে। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবে বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ আমার কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না, এখানে দিয়ে যাব। নিচে চলো, বিছানা বসে কি আর খাওয়া যায়? চলুন বলেই সুব্রতর চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। বলল, এটা কে খুলল? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুললে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছনাবটা। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয়। একসাথে তারা 30 জন বসে খেতে পারবে। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতে সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকি করল। খাওয়া শেষ করে উঠতে ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে বসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি তাহলে আসি, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে আর গল্প করছে। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচ করে বাজির ব্যবস্থাও করলে আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে চোখ দেখার সুযোগ পেলাম না। এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো। এখন কি আর হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। ওই চম্পা নাকে ওই তো আসতে পারতো আমাদের মনোরঞ্জন। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা রোগ সেরে। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ যেতে পারে, না হলে ওকে নিয়ে 2-3টে বোমা নিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন একটা অনুভূতি। হ্যাঁ, কি যে ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো। জানতাম না। কথার মাঝে কিসের যেন একটা শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? আমি যে পাচ্ছি, ঘুঙুরের শব্দ। ঘুঙুরের শব্দ কোথায়? ওই শোন। এবার রাজু শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনে দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে। আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে।
দুজনেই চমকে উঠল। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা আসলো কোথেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতেই টের পেল ওর নিজের অজান্তে নিজের আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতেই পারছো না? এ আবার কেমন? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো, তা কি নাচ দেখাবো? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার সুসন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতে একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরে দিতে। কি বলছো এইসব? আজ আমরা তোমাকে চিনি। চেনো, তোমাদের রক্তে আছে নারী নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীর বয়ে চলছে, তাই তো? এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়লো। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা রক্ষা করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো, সবকিছুতে যেন পালানোর সুযোগে পেল না। সুব্রত করে আওয়াজ তুলল, কিন্তু চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙ্গুল চাপ বেড়েই চলল গলার উপর। দুহাত ধরে ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনে ঘো ঘো করতে লাগলো, কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ছাড়তে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পর পুলিশ এসে উদ্ধার করলো। পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন এরা কেনই বা এখানে এলো। গল্পের পরিসমাপ্তি এখানে ঘটলো। তবুও মনে প্রশ্ন থেকে যায়, সুব্রত আসলে কোথায় ছিল? পুলিশ তো চাইলে সুব্রতকে সবকিছু জিজ্ঞেস করতে পারত। বাস্তবে সুব্রত আসলে কি? সেই গল্পের পরের অংশটি জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের গল্পে অবশ্যই আমরা সুব্রতর পরিচয় তুলে ধরব। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্প এখানেই সমাপ্তি ঘটলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন।